জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা শুরু করব আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করব। ওকে, তো আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে। ওকে 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 ঠিক আছে স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্ট থেকে ভয় পেতাম, আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে অনেক কিছু ইজি মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। ওকে, এবার আসো লক্ষ্মী সোনামণিরা, আমরা আমাদের আজকের ক্লাসে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। ওকে, সো এখানে দেখা যাচ্ছে আমাকে, দিস ইজ তানভীর। ওকে, অ্যান্ড অনেক পোলাপাইনের সামনে পড়াচ্ছি। ওকে, এটা আমার ইয়েতে দিয়ে রাখলাম আর কি, যাতে আমাকে চেনা যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়াশোনা করবো। হ্যাঁ, ভরপুর পড়াশোনা করতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে এ প্লাস পেতে হবে। যেভাবেই হোক তোমাকে এ প্লাস পেতে হবে বাবা, যেটাই হোক। কথা হচ্ছে ক্লাসের শুরুতে কথা খুব ভালো করে মাইন্ড সেট আপ দিয়ে রাখো যে যাই হোক দুনিয়া উল্টে যাক তোমাকে এ প্লাস পেতে হবে। কারণ কারণ কি কথা বলো, তোমাকে দুনিয়া উল্টে যাক পাল্টে যাক, আমার কথা হচ্ছে বাবা তুমি এ প্লাস অবশ্যই পাবা। বাংলাতে অন্তত তোমাকে কি পেতে হবে? এ প্লাস পেতেই হবে, পেতেই হবে। এ প্লাস পাওয়ার কোনো বিকল্প নাই, কারণ তুমি আমার স্টুডেন্ট। যদিও আমি এ প্লাস পাই নাই, আর আমি পাই না এই জন্য তুমি পাবা। তো তোমাকে অবশ্যই কি করতে হবে? এ প্লাস পেতে হবে। এ প্লাসের কোনো বিকল্প এখনো কোনো কিছু আবিষ্কার হয় নাই। সুতরাং ভরপুর এ প্লাস পেতে হবে, প্রচুর পরিমাণে তোমাদেরকে এ প্লাস নিয়ে আসতে হবে দেশ এবং জাতির। হ্যাঁ, জাতির জন্য তোমাদেরকে এ প্লাস নিয়ে আসতে হবে। আমি মনে কথা বুঝাইতে পারি নাই। সো এখন থেকে ভালো করে পড়াশোনা করো, যাই করো পড়াশোনাটা ভালো করে করো, যাই করো পড়াশোনা ভালো করে করো। প্রেম করো সমস্যা নেই, কিন্তু পড়াশোনা করো। হ্যাঁ, যাই করো, যা ইচ্ছে তা করো, কিন্তু আমার কথা হচ্ছে তোমার পড়াশোনা ঠিক থাকতে হবে। পড়াশোনা ঠিক রেখে এবার তুমি জাহান্নামে যাও, এটা আমার দেখার টাইম নাই। তোমাকে কথা হচ্ছে তোমাকে কি করতে হবে? তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আসো তাহলে এবার আমরা পড়ি। আচ্ছা, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে ভাই, সোজা কথা, তুমি এ প্লাস পেতে হবে। এ প্লাস পেলে তোমার ইউনিভার্সিটিতে ভালো করতে পারবা, এ প্লাস না পেলে তোমাদের ইউনিভার্সিটিতে ভালো করতে পারবা না। ইউনিভার্সিটি অ্যাডমিশনে গেলে তখন একটা ধরা খেয়ে যাবা। সো আমি চাচ্ছি না যে তোমরা কেউ এভাবে ধরা খেয়ে যাও। এই জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ভালো করে এখন থেকে মনোযোগ দিয়ে সবগুলো বিষয়, যে যে জিনিসগুলো আমি পড়াচ্ছি এগুলো একটু ভালো করে তোমাদেরকে একটু একটু মনোযোগী হই, তোমাদেরকে এগুলো একটু পড়তে হবে। সুতরাং আবার বলছি যে পড়াশোনার আসলে বিকল্প এখন পর্যন্ত কোনো জিনিস আবিষ্কার হয় নাই, তোমাকে পড়তে হবে। আচ্ছা, একজন বলছে আপনার সম্পর্কে জানতে চাই। সে আমার সম্পর্কে জানতে চায়, আমার সম্পর্কে জানার মধ্যে কি আছে বলো? আমি তানবীর, পড়াই বাংলা, পড়ি বাংলা, হ্যাঁ সবই বাংলা। আর কি জানতে চাও? এখনো বিয়ে শাদী করি নাই, আমি খুবই সিঙ্গেল, প্রচুর সিঙ্গেল, ভরপুর সিঙ্গেল। জীবনে কখনো প্রেম করি নাই। অ্যান্ড হচ্ছে সারাদিন পড়াই, সময় পেলে একটু পড়ি, অ্যান্ড এই আর কি। সময় পেলে একটু লিখি, মাঝে মধ্যে মনে রং লাগলে কবিতা লিখি। যদি আসলে কবিতা লিখার মতো এরকম স্পেসিফিক আমার কোনো মানুষ নাই, তবে আমি মাঝে মধ্যে মন চাইলে আমি কবিতা লিখি, কেউ একজনের কল্পনা করে, কিন্তু আসলে কল্পনার কেউই নেই। হ্যাঁ, যার মন চায় তারা নিয়ে একটা কবিতা লিখে ফেলি। মাঝে মধ্যে খুব বেশি রোমান্স, হ্যাঁ মনের ভিতরে খুব বেশি রোমান্স এলে আবার কি করি, একটু রোমান্টিক কবিতা লিখি। এই ছবি তুলতে ভালোবাসি আমি, খুব সুন্দর করে মাঝে মধ্যেই হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা নিয়ে বের হয়ে যাই, নিজের ছবি নিজে তুলি, আবার সেই ছবি নিজেই দেখি, দেখি আবার হাসি, আর মনে মনে ভাবি ছেলেটা অনেক কিউট। এই আর কিছু না। বাইক চালাতে ভালো লাগে, মাঝে মধ্যে বাইক চালাই। নতুন নতুন পাঞ্জাবি পরতে ভালো লাগে, অনেক পাঞ্জাবি কিনি, অনেক পাঞ্জাবি পরি। এই মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, অনেক মিম বানায়, আমি সেগুলো দেখে হাসি। কেউ কিছু বললে আমি কিছু মনে করি না, কেউ আমার খারাপ বললে আমি কিছু মনে করি না, কেউ আমাকে ভালো বললে আমি কিছু মনে করি না। শেষ। দিস ইজ তানবীর। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে কথাবার্তা অনেক হয়ে গেল। এবার আসো আমরা পড়াশোনাতে যাই। বাবারা শোনো, পড়াশোনা না করলে তোমার আসলে কোথাও দাম নাই। পড়াশোনা তোমাকে করতেই হবে, তোমাকে দক্ষতা অর্জন করতেই হবে। দক্ষতা অর্জন না করলে কেউ তোমার কোনো দাম দিবে না। সুতরাং এটার কোনো বিকল্প নাই। আসো আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, ওকে, আপনার কবিতা শুনতে চাই, অনেক কবিতা আছে, তোমাদের গ্রুপে পোস্ট দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো আমরা একটু লিখি।
এখানে দেখতে পাচ্ছ যে সর্বনাম পদ। সো প্রথমত আমরা একটু সর্বনাম পদ নিয়ে একটু আলোচনা করব। ওকে ওকে, আসো তো লিখো সর্বনাম পদ কত প্রকার। আমরা একটু প্রথমত সর্বনাম পদের যে ক্লাসিফিকেশন সেই জিনিসগুলো আমরা একটু ফলো করব এবং সেগুলো আমরা একটু লিখব। এখন আসো খুব ভালো করে খেয়াল করবা, কারণ এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, সো আসো আমরা একটু সর্বনাম পদের ক্লাসিফিকেশনগুলো একটু পড়ি। সো প্রথমত আমাদের সর্বনাম পদ 10 প্রকার। লিখো সর্বনাম পদ 10 প্রকার। লিখো তো কত প্রকার? সর্বনাম পদ 10 প্রকার। ওকে, সো আসো লিখো, খাতায় লিখো। এই ক্লাস শুরু, কোনো কথা নাই, কোনো গল্প হবে না, কোনো কথা হবে না, ডিরেক্ট পড়াশোনা হবে এখন, ডিরেক্ট পড়াশোনা। ওকে, সো আসো আমরা একটু পড়াশোনা করি বাবারা। সো আমরা লিখো সর্বনাম পদ 10 প্রকার। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে 10 প্রকার কি সর্বনাম? হোয়াট ইজ সর্বনাম? সর্বনাম কি? সর্বনাম কি? এখন ভাইয়া খেয়াল করে দেখো তো, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা বসে। কথা বলো, নামের পরিবর্তে যা বসে। যেমন ধরো আমি লিখলাম রহিম খেলে। কে খেলে? রহিম খেলে। এরপর আমি বললাম না, রহিম শুধু খেলে না, রহিম খুব ভালো খেলে। এটাকে তুমি কিভাবে বলবা? তুমি বলবা রহিম খেলে, সে খুব ভালো খেলে। সে কি করে? খুব ভালো খেলে। আচ্ছা এখন বাবারা বলো তো, এই যে সেন্টেন্সটাতে খুব মনোযোগ দাও। এই সেন্টেন্সটাতে এই যে সে, এটা কার পরিবর্তে বসেছে? রহিমের পরিবর্তে। তাহলে দেখো রহিম একটা নাম শব্দ, রহিমের পরিবর্তে বসেছে সে। তার মানে বাবারা এই যে সেটা, এই যে রহিমটা আছে, এই রহিমটা হচ্ছে আমাদের কি? এই রহিমের পরিবর্তে বসে সে, সেটা হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যাহা বসে তার নাম সর্বনাম। ইংরেজিতে বলা প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে সেটাকে বলে, সেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আপনি যেটা পড়াচ্ছেন সেটার পিডিএফ, ওকে সমস্যা নেই, স্লাইডের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এইবার খেয়াল করো ভাইয়েরা, খুব মনোযোগ দাও। তাহলে প্রথমত আমরা জানলাম নামের পরিবর্তে যাহা বসে সেটা হচ্ছে সর্বনাম। এবার আসো, প্রথমত আসো ব্যক্তিবাচক সর্বনাম। ভাইয়া ব্যক্তিবাচক সর্বনাম জিনিসটা কি? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে, খুব সর্বোচ্চ মনোযোগটা এখন এখানে দাও, কাজে লাগবে। লেখো নাম্বার ওয়ান লিখো ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কি? যে সর্বনাম দ্বারা একটা ব্যক্তিকে বোঝায়। যেমন আমি যদি বলি আমি, হ্যাঁ মানে ব্যক্তির পরিবর্তে, যেমন তুমি, যেমন সে, এগুলো ব্যক্তিবাচক সর্বনাম, কারণ এগুলো ব্যক্তির পরিবর্তে বসেছে। এগুলো কি বসেছে? ব্যক্তির পরিবর্তে বসেছে। তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। 2 নাম্বার আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম মানে হচ্ছে আত্ম, মানে যেটা দ্বারা স্বয়ং নিজেকে বোঝায়। ইংরেজিতে এটাকে বলে রিফ্লেক্সিভ, যেমন মাই সেলফ, দ্যাম সেলফ, হিমসেলফ। সো যেই সর্বনাম পদ দ্বারা তুমি নিজেকে বুঝবা সেটাকে বলা হয় থাকে কি? সেটা হচ্ছে আমাদের আত্মবাচক সর্বনাম। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি লিখলাম নিজে, আমি লিখলাম খোদ, এগুলো দ্বারা মানুষ কিন্তু এগুলো নিজের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। যেমন খোদ, আমি নিজেই কাজটি করেছি। যেমন বলে থাকে স্বয়ং আমি নিজেই কাজটি করেছি, স্বয়ং তিনি নিজেই কাজটি করেছেন। যেটা নিজের ক্ষেত্রে কেবল ব্যবহৃত হয়ে থাকে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। 3 নাম্বার ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম কি বলতো? ব্যতিহারিক সর্বনাম, ব্যতিহার, বাংলায় যেখানে ব্যতিহার দেখবে মানে সেখানে 2। সুতরাং ব্যতিহারিক সর্বনাম হচ্ছে সে সকল সর্বনাম যেখানে কমপক্ষে 2টা কর্তা থাকে, মানে যেই সর্বনাম দ্বারা 2 জনকে একসাথে বোঝায়। যেমন দেখো আমি বলি যদি নিজে নিজে, এখন দেখো তো নিজে নিজে, এই নিজে নিজে বললে নিজে নিজে কি কখনো একজন হয় বলো তো? না, নিজে নিজে কখনো একজন হয় না। দেখো আমি যদি বলি পরস্পর, পরস্পর কি কখনো একজন হয় না? তাহলে ব্যতিহারিক মানে কি? 2 সর্বনাম, মানে 2টা ব্যক্তিকে বোঝাতে যে সর্বনামটা ব্যবহৃত হয়। তাহলে 1 নাম্বার ব্যক্তিবাচক সর্বনাম, 2 নাম্বার আত্মবাচক সর্বনাম, 3 নাম্বার ব্যতিহারিক সর্বনাম। ওকে, 3 নাম্বার ব্যতিহারিক সর্বনাম। আশা করি ব্যতিহারিক সর্বনামটা ক্লিয়ার। ওকে, এরপর লিখো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। সাকল্যবাচক সর্বনাম। এখন দেখো তো সাকল্যবাচক সর্বনাম জিনিসটা কি? সাকল্যবাচক সর্বনাম হচ্ছে যে সর্বনাম পদটা দ্বারা সবাইকে বোঝায়। যে সর্বনাম পদটা দ্বারা কি বোঝায়? সবাইকে বোঝায়, মানে একাধিক ইয়াকে বোঝায়। যেমন দেখো সব, যেমন আমি যদি বলি সবাই, সো আমি যদি বলি সকল, সো এগুলো হচ্ছে সাকল্যবাচক, মানে যেটা দ্বারা 2 এর অধিক কর্তাকে একসাথে বোঝায়। যে সর্বনাম 2 এর অধিক কর্তাকে একসাথে ইন্ডিকেট করে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সাকল্যবাচক। 5 নাম্বার হচ্ছে সামীপ্যবাচক। এখন আসো ভাইয়া, সামীপ্যবাচকটা কি? সামীপ্যবাচক সর্বনাম হচ্ছে যে সর্বনামটা দ্বারা কাছের কোনো, যে সমীপে কাছের কোনো জিনিসকে বোঝায়। যেমন আমি যদি দেখো, আমি যদি বলি এই, ঠিক আছে, এখন দেখো তো আমি যদি বলি এ মানুষটি, তার মানে কি? এ মানুষটি বললে এই মানুষটি কি কাছে আছে না? কাছে। যেমন আমি যদি বলি এটি আমার কলম, তাহলে দেখো এটি মানে কি?
কোনো একটা কলমকে আমি দেখিয়ে দিচ্ছি, সেই কলমটা আমার কাছে আছে, আমি দেখাই দিচ্ছি এটি আমার কলম, তাহলে দেখো যেই সর্বনামগুলো দ্বারা কোনো একটা কাছের জিনিসকে যেটা বোঝায় সেটাকে বলা হয় সেটা হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম। ওকে, এরপর দেখো 6 নাম্বার দেখো দূরত্ববাচক সর্বনাম। তার মানে বুঝতেই পারতেছো যে দূরত্ববাচক সর্বনাম কি, যে সর্বনাম পদটা দ্বারা কোনো একটা দূরের জিনিসকে ইন্ডিকেট করে। কি করে বলো? দূরের জিনিসকে ইন্ডিকেট করে। যেমন দেখো আমি যদি বলি ওই, এখন আমি যদি বলি ওই মানুষটি, তার মানে কি মানুষটা কাছে না। আমি যদি বলি ওই সব কথা এখন থাক, মানে খুব দূরের কথা এগুলো, ওই সব কথা মানে কোনো কাছের কোনো কথা না। আমি যদি বলি যে ওটি, এখন ওটি বললে কি এটা কি কাছের? এটি বললে এটি কাছের, এটি আমার কলম, ওটি আমার কলম, তার মানে কি দূরের কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে দূরত্ববাচক সর্বনাম হচ্ছে যে সর্বনামটা দূরের কোনো জিনিসকে বোঝায়। ওকে, এরপর আসো 7 নাম্বার। 7 নাম্বারটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম, এখন দেখো প্রশ্নবাচক সর্বনামটা কি, যে সর্বনামটা দ্বারা কোনো জিনিসকে প্রশ্ন করা বোঝায়। কি বুঝায়? আচ্ছা ভাই একটু ধীরে পড়ান, একটু লিখতে হবে বলতে আগে বুঝো, এইটা সেম জিনিসটাই পিডিএফে লেখা আছে, কোনো সমস্যা নেই। প্রশ্নবাচক সর্বনামটা কি, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। যেমন দেখো আমি যদি বলি কিসে, এখন দেখো এই যে কিসে, এখন আমি যদি বলি যে কিসে পড়ে, তাহলে এই কিসে এটা দ্বারা কি বোঝায় বলো তো? কিসে এটা দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কি? প্রশ্নবাচক সর্বনাম। এরকম আরো হতে পারে, যদি বলি কার, এখন আমি যদি বলি কার কলম, তার মানে কি প্রশ্নবাচক সর্বনাম এটা। ওকে, আচ্ছা এরপর দেখো 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা বাচক বা অনির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতাবাচক সর্বনাম। এখন অনির্দিষ্টতাবাচক সর্বনাম কি, যে সর্বনামটা দ্বারা কোনো জিনিসের নির্দিষ্ট, হ্যাঁ, যে সর্বনামটা দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে কি বোঝাচ্ছে না। নোট কিভাবে করবো ভাই? এটা তো পড়াচ্ছি, নোটের জিনিসটা এটা তো পিডিএফে দেওয়া আছে। আচ্ছা আসো, অনির্দিষ্টতাবাচক কি, মানে যেটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না। যেমন দেখো আমি যদি বলি কেউ, এখন কেউ বললে কি কখনো মানে নির্দিষ্ট কাউকে বোঝায়? যেমন আমি যদি বলি কেউ বলেছেন, কেউ হয়তো বা এই কথা বলেছেন। যেমন যে কেউ এখানে আছেন, তার মানে কি সে কি নির্দিষ্ট? না, সে অনির্দিষ্ট। কে আছে সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা এরপর আসো 9 নাম্বার, সেটা হচ্ছে সংযোগবাচক, সংযোগ জ্ঞাপক সর্বনাম। এখন সংযোগ জ্ঞাপক সর্বনামটা কি, যে সর্বনাম কোনো একটা জিনিসের, যেমন যে, যেমন যিনি, এগুলো কি করে, এগুলো কোনো পদের ভিতরে সংযোগ করে, এগুলো কি করে, সংযোগ করে, তার মানে এগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। এবং সর্বশেষ সেটা হচ্ছে 10 নাম্বার, সেটা হচ্ছে অন্যদিবাচক সর্বনাম। অন্যদিবাচক সর্বনাম। এখন অন্যদিবাচক সর্বনামটা কি, যে সর্বনামটা দ্বারা অন্য কাউকে বোঝায়। যেমন দেখো অন্য, অপর, এই সর্বনামটা দ্বারা কিন্তু কাছের কাউকে বোঝাচ্ছে না, মানে অন্য কাউকে বোঝাচ্ছে, এটাকে বলা এটা হচ্ছে অন্যদিবাচক সর্বনাম। আচ্ছা, তো আমি আরেকবার একটু রিপিট করতেছি, সর্বোচ্চ মনোযোগটা এখন এখানে দাও ভাইয়া। পিডিএফে এগুলোর নামগুলোর মিল নাই কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ একই জিনিস অনেক জায়গাতে অনেক রকম নাম ব্যবহার করে, সমস্যা নাই। তো প্রথমত হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, মানে যেগুলো ব্যক্তিকে বোঝায়, আমি, তুমি, সে। আত্মবাচক সর্বনাম, মানে যেগুলো দ্বারা নিজেকে বোঝায়, যেমন স্বয়ং, নিজ, খোদ। ব্যতিহারিক সর্বনাম, যে সর্বনামে দুইটা কর্তা থাকে, যেমন নিজে নিজে, যেমন পরস্পর। ওকে, এরপর আসে সাকল্যবাচক সর্বনাম, যেটা দ্বারা সবাইকে বোঝায়, যেমন সব, সবাই, সকল। সামীপ্যবাচক সর্বনাম কি, যেমন এই, এটি। আচ্ছা, দূরত্ববাচক সর্বনাম কি, যেটা দ্বারা দূরের কাউকে বোঝায়, যেমন ওই, ওটি, ওই সব। প্রশ্নবাচক সর্বনাম কি, কিসে, কার, ইত্যাদি। আচ্ছা, অনির্দিষ্টতাবাচক সর্বনাম কি, যেটা দ্বারা কেউ, মানে যেটা দ্বারা অন্য কাউ, মানে নির্দিষ্ট কাউকে বোঝায় না। সংযোগ বাচক হচ্ছে যে, যিনি, যেটা বাক্যের ভিতরে কি করে, সংযোগ করে। ওকে, অন্যদিবাচক হচ্ছে যেটা অন্য কাউকে বোঝায়, অন্য, অপর, এখানে অপর হবে, অন্য, অপর। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, এটা দেখো বোর্ড প্রশ্ন, এখানে বোর্ডে প্রশ্নটা আসছে এরকম যে, আচ্ছা এবার দেখো, দেখো এখানে দেখো, এটা রাজশাহী বোর্ড 2016-তে আসছে। বলা হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি থেকে 5টি সর্বনাম নির্বাচন করো। এবার ঝটপট তোমরা এখান থেকে সর্বনামগুলো নির্বাচন করো, সময় মাত্র 1 মিনিট। ঝটপট ঝটপট এখান থেকে। কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ, মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সালে থেকেই তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। দ্রুত দ্রুত দ্রুত, ওকে আপনার সাইডে দাঁড়ান, এসএস নিব। দ্রুত দ্রুত না, সময় খুবই কম।
খুবই কম, পড়াশোনার ক্ষেত্রে কোনো গল্প নাই, কোনো কিচ্ছু নাই, প্রচুর পরিমাণে তোমাদেরকে পড়তে হবে। দ্রুত এটা একটু ট্রাই করো। হ্যাঁ, এখানে যে সর্বনামগুলো আছে এই সর্বনামগুলো জাস্ট বের করো, ট্রাই করো। দেখো যা পড়াইছি সেম টু সেম, দেখো জাস্ট কোনটা নামের পরিবর্তে কোনটা বসছে, নামের পরিবর্তে কোনটা বসছে। আচ্ছা, একজন বলছো কবি সর্বনাম। কবি কি সর্বনাম? কবি তো নাউন রে ভাই, এটা তো জাতিবাচক বিশেষ্য, এটা তো আগের ক্লাসে পড়ছি, এটা তো জাতিবাচক বিশেষ্য। ওকে, সো লাস্ট 10 সেকেন্ড, সবাই একটু দ্রুত ট্রাই করো। আচ্ছা, সো আমরা একটু ট্রাই করি, দেখি পারি কিনা। আচ্ছা, এখানে দেখো কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ, মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে এত সালে তিনি একটা ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1917 সালে কবি জীবন প্রদীপ নির্বাচিত হলে তার সমাধি ওকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের ওই পাশে আমায়, ঠিক আছে, কবর দিও ভাই, তার সেই ইচ্ছা পূর্ণ হলো তার, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো আমরা একটু দেখি যে আমাদের আসলে রাইট অ্যান্সারটা কি। সো রাইট অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, ও এখানে একটা মেবি আমি ইয়ে করি নাই, এ আছে যেটা, এই যে এ, এ এটা আমি দাগাই নাই, খেয়াল করি না হয়তো। তাহলে দেখো তিনি, তার, সে, এ, আমায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের যে এই যে এখানে এ আছে, তার মানে কি এগুলো হচ্ছে আমাদের সর্বনাম। বলো তো সর্বনামটা কি পারা যাবে? জাস্ট পড়লেই হয়, এটা মানে সহজ একটা জিনিস, জাস্ট পড়লেই হয়। তোমাদেরকে বারবার বলি যে যে জিনিসটা পড়তেছো ওই জিনিসগুলো তোমরা একটু নোট করো, কিন্তু তোমরা তো কথা শুনো না। আগের ব্যাচের পোলাপাইন ধুম নোট করতো, প্রত্যেকটা পোলাপাইন নোট করতে, কিন্তু ফার্স্ট ক্লাস নেওয়া শেষ, খুব কম পোলাপাইন নোট জমা দিছে। বললাম যে নোটের উপর পুরস্কার আছে, এরপরও যদি নোট না দাও তাহলে তো সমস্যা, ঠিক আছে। ইজি, ওকে ওকে, হয়েছে সব, গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা, এবার আসো আমরা একটু ক্রিয়াপদ নিয়ে একটু আলোচনা করি। সো খাতায় লিখো ক্রিয়াপদ। লিখছো ক্রিয়াপদ? আচ্ছা আচ্ছা, এইবার আসো একটু ক্রিয়াপদ নিয়ে একটু আলোচনা করি। সো ক্রিয়াপদ খেয়াল করো, তো ক্রিয়াপদ হচ্ছে, প্রথম কথা হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে ভাব প্রকাশের ভিত্তিতে। আমাদের ক্রিয়াপদটা দুই প্রকার। কিসের ভিত্তিতে বলো তো? ভাব প্রকাশ। সো ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ দুই প্রকার। আচ্ছা, কি কি? নাম্বার 1, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। এখন খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া সমাপিকা ক্রিয়া জিনিসটা কি? আচ্ছা, ও ও ও ও ও ওকে। সো আসো এইবার দেখো, সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়। হ্যাঁ, আচ্ছা, অসমাপিকা ক্রিয়া দ্বারা কি? যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না। এখন দেখো, ধরো আমি যদি বলি যে, ধরো আমি বললাম যে তোমাকে, খেয়াল করো, তোমাকে খাওয়াবো। এখন দেখো, তুমি কাউকে কোনো জিনিস খাওয়াবা, তুমি যদি বলো তোমাকে খাওয়াবো, তাহলে দেখো তো এই খাওয়াবো ক্রিয়াটি দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে? অবভিয়াসলি হচ্ছে, একদম পুরোপুরি মিনিং প্রকাশ করতেছে তোমাকে খাওয়াবো। কিন্তু আমি যদি বলি যে, ধরো আমি বললাম যে তোমাকে, হ্যাঁ
আচ্ছা, তো বললাম যে তোমাকে খাওয়াবো। এখন এই ক্রিয়াপদটি দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না? হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আমি যদি বলি যে আমি আম খাবো, আম খাবো। আচ্ছা দেখো, তো আমি আম খাবো, এখানে তুমি খেয়াল করে দেখো এই যে খাবো ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি আম খেয়ে, এখন দেখো তো আমি আম খেয়ে, এই ক্রিয়াপদ দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? ঠিক আছে, এই ক্রিয়াপদ দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? এখন দেখো তো এই খেয়ে ক্রিয়া দ্বারা আমি আম খেয়ে, এই খেয়ে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। খেয়ে ক্রিয়াপদ দ্বারা কি হয় না বলো তো? মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। তাহলে এই যে খেয়ে ক্রিয়াপদটা আছে এটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। এরপর খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করো। ধরো আমি বললাম আমি গিয়ে, আচ্ছা আমি গিয়ে, গিয়ে ক্রিয়াপদ দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? হয় না। আচ্ছা আমি যদি বলি আমি গিয়ে খাবো, এই খাবো ক্রিয়াপদ দ্বারা কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়। তাহলে গিয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। ওকে, খাবো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, আচ্ছা আমি যদি বলি যে সে সে খেয়ে আসবে, এখন দেখো এখানে খেয়ে ক্রিয়াপদ দ্বারা মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। আসবে ক্রিয়াপদ দ্বারা মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। বুঝতে পেরেছ? আমি যদি বলি যে তুমি কাজটি করলে, এখন করলে ক্রিয়াপদ দ্বারা কি মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। আমি যদি বলি যে তুমি কাজটি করেছে, তুমি কাজটি করেছিলে, এটা দ্বারা কিন্তু মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি যে তুমি, আমি বললাম যে তুমি খেললে, এই খেললে ক্রিয়াপদ দ্বারা মনোভাব প্রকাশ হয় না, ঠিক আছে, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। আমি যদি বলি তুমি খেলো, তাহলে তুমি খেলো ক্রিয়াপদ দ্বারা মনোভাব প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। তাহলে বলো তো অসমাপিকা সমাপিকা ক্রিয়া ক্লিয়ার কিনা? ঠিক আছে, সমাপিকা অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার কিনা বলো? সমাপিকা অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে উত্তর করো। আমি বললাম যে তুমি পড়লে, এই পড়লে এটা কি ক্রিয়া বলো? নাম্বার 2 আমি বললাম যে তুমি ভাত খেলে, আচ্ছা খেলে না, ধরো আমি লিখলাম যে তুমি যে ক্রিয়াপদ দ্বারা কি এটা কি সমাপিকা না অসমাপিকা এটা বলো? 3 আমি লিখলাম যে বসলে। 4 আমি লিখলাম হেঁটেছিল, হেঁটেছিল, এটা কি হবে? হেঁটেছিল। ওকে, হেঁটেছিল বলো। এই 5টা, এই 4টা ক্রিয়াপদ নির্ণয় করো। 5টা ক্রিয়াপদ জাস্ট নির্ণয় করো, দেখি পারো কিনা। আচ্ছা, তো দেখো এখানে এই প্রথম 3টা ক্রিয়া দ্বারা মনের ভাব প্রকাশ হয় না, তার মানে এগুলো অসমাপিকা ক্রিয়া। ওকে, আর হেঁটেছিল এটা দ্বারা মনোভাব প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া বলতো? এটা সমাপিকা ক্রিয়া। ওকে, সিম্পল। সো আশা করি 5-এ 5 হয়েছে। এইবার খাতায় লিখো যে যদি কখনো দেখো একটা অসমাপিকা ক্রিয়া আছে, কি আছে বলো? একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার পরে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, অসমাপিকা ক্রিয়ার পরে কি থাকে? যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে এই অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, এই পুরোটাকে বলা যায় যৌগিক ক্রিয়া। এই পুরোটাকে কি বলা যায়? এই পুরোটাকে বলা যায় যৌগিক ক্রিয়া। তাহলে দেখো একটা অসমাপিকা ক্রিয়া আছে, এরপর একটা সমাপিকা ক্রিয়া আছে, এই দুটো ক্রিয়াকে একসাথে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন দেখো আমি যদি বলি সাইরেন, সাইরেন মানে হচ্ছে ঘন্টা আর কি, সাইরেন, অ্যালার্ম, সাইরেন বেজে উঠলো। এখন দেখো সাইরেন বেজে উঠলো, এই সেন্টেন্সে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে তুমি দেখবা যে সাইরেন বেজে উঠলো, এখানে তুমি দেখো তো এই যে বেজে আছে এটা কি ক্রিয়া বলো তো? এটা অসমাপিকা ক্রিয়া। নিঃসন্দেহে এটা কি ক্রিয়া? এটা অসমাপিকা ক্রিয়া। এখন দেখো উঠলো আছে, উঠলো কি ক্রিয়া বলো?
নিঃসন্দেহে এটা সমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? এটা সমাপিকা ক্রিয়া। এখন দেখো এই যে একটা অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া, এই বেজে উঠলো এই পুরোটাকে আমরা একসাথে বলতে পারি এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। বেজে উঠলো পুরোটাকে একসাথে কি বলতে পারি? যৌগিক ক্রিয়া। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। আচ্ছা এইবার আসো, তাহলে এটাকে বলবো এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন তুমি খেয়াল করো, আমি বললাম যে তুমি, ধরো আমি বললাম যে তুমি বললে, তুমি বললে হবে, তুমি বললে কাজটি হবে, বা তুমি বললে হবে। এখন দেখো বললে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, হবে এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া বলো? সমাপিকা ক্রিয়া। তাহলে এই দুটোকে একসাথে বলা যায় যৌগিক ক্রিয়া। এই দুটোকে কি বলা যায়? একসাথে বলা যায় যৌগিক ক্রিয়া। এই দুটোকে একসাথে বলা যায় যৌগিক ক্রিয়া। ওকে, আমি যদি বলি যে যে সে হেসে বলল, তাহলে সে হেসে বলল, এই যে হেসে এটা অসমাপিকা ক্রিয়া, বলল এটা সমাপিকা ক্রিয়া। তাহলে একটা অসমাপিকা ক্রিয়া এরপর যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এইবার তোমরা আমাকে একটু বলো তো যৌগিক ক্রিয়াটা ক্লিয়ার কিনা? বলো যৌগিক ক্রিয়া ক্লিয়ার কিনা, দ্রুত বলো। জাস্ট একটা অসমাপিকা ক্রিয়া এরপর একটা সমাপিকা ক্রিয়া। বলো অসমাপিকা যৌগিক ক্রিয়া ক্লিয়ার কিনা? ওকে গুড, ভেরি গুড, ক্লিয়ার। এবার আসলে আমরা একটু প্রশ্ন সমাধানে যাই। তো এখানে রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ড 2019-এ প্রশ্ন আসছে, বলা হচ্ছে যে নিম্নরেখ যে কোনো 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। অর্থাৎ এখানে তোমাকে অনেক একটা 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 অনুচ্ছেদ দিল, এই অনুচ্ছেদটা থেকে দেখো এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, যা পড়াচ্ছি তা থেকেই বোর্ডের প্রশ্ন। এখান থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝতে পারলাম না, প্রথমে মনে করিলাম ওয়েলিংটন হঠাৎ বেড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে প্রাসানবোধ কঠিন হইয়া বলিব, মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। ওকে, সো এইবার আসো একটু এখান থেকে যৌগিক ক্রিয়া আইডেন্টিফাই করো দ্রুত। এটা জাস্ট অনুচ্ছেদ, এখান থেকে তুমি যৌগিক ক্রিয়াগুলো বের করবা। 5টি যৌগিক ক্রিয়া তোমাকে বের করতে বলেছে। এখানে হঠাৎ বুঝিতে হবে, এটা টাইপিং মিস্টেক, হঠাৎ বুঝিতে পারিলাম আহে রে, স্লাইডে অনেক ভুল, কারে দিয়ে কাজ করাইলাম। বুঝিতে পারিলাম না। ওকে, প্রথমে মনে করিলাম ওয়েলিংটন হঠাৎ বেড়ালত্ব, ওয়েলিংটন হঠাৎ কি বেড়ালত্ব, এখানে হঠাৎ কি হবে? হঠাৎ কি বেড়ালত্ব প্রাপ্ত হইয়া, এখানে হইয়া হবে। আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে,
প্রথম উদ্যমে প্রাসানবোধ কঠিন হইয়া, দ্রুত ট্রাই করো, ওকে দ্রুত ট্রাই করো। দেখো কে কয়টা পারো। আমি একটু হেল্প করি তোমাদেরকে। প্রথমত হচ্ছে এই যে চাহিয়া দেখিলাম, চাহিয়া এটা অসমাপিকা ক্রিয়া, দেখিলাম এটা সমাপিকা ক্রিয়া, বুঝিতে পারিলাম, বুঝিতে এটা অসমাপিকা ক্রিয়া, পারিলাম এটা সমাপিকা ক্রিয়া। প্রথমে মনে করিলাম, ঠিক আছে, প্রথমে মনে করিলাম ওয়েলিংটন হঠাৎ বেড়ালপ্ত প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছিলেন, এই করিতে এটা অসমাপিকা ক্রিয়া, আসিয়াছে এটা সমাপিকা ক্রিয়া। তারপর হচ্ছে কঠিন হইয়া বলিব, হ্যাঁ কঠিন হইয়া বলিব, কঠিন হইয়া বলিব এটা যৌগিক ক্রিয়া। হ্যাঁ মনে করিলাম যে ডিউক মহাশয় ইতপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এই যে দেওয়া গিয়েছে এটা একটা, ওকে। এরপর হচ্ছে কি এতক্ষণ আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে, এই যাইতে পারে এটা আরেকটা। তো দেখো এখানে মোট আমাদের 5টা আমরা দেখতে পাই যে আমাদের যৌগিক ক্রিয়া রয়েছে, ওকে 5টা যৌগিক ক্রিয়া রয়েছে। মনে করিলাম হবে না, মনে মন এটা তো মূল শব্দটা কি, মন, মন তো কোনো ক্রিয়া না, তার মানে মনে করিলামটা হবে না। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো এই যে চাহিয়া দেখিলাম, বুঝিতে পারিলাম, করিতে আসিয়াছে, দেওয়া গিয়েছে, দেওয়া যাইতে পারে, দেওয়া যাইতে পারে বা শুধু যাইতে পারে, এটুক দিলেও এটা একটা যৌগিক ক্রিয়া। আচ্ছা সো এইগুলোকে কি বলে, এগুলোকে বলে, এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। সো বলো তো প্রশ্নটা সলভ, দেখো আমরা মূল কনসেপ্ট পড়তেছি, এরপর ডিরেক্টলি বোর্ড প্রশ্ন সলভ করতেছি। সো আই হোপ এরপর আর কার কোনো ঝামেলা থাকবে না। সো আমাকে বলো ক্রিয়াপদ রিলেটেড আলোচনা ক্লিয়ার কিনা, ক্রিয়াপদ রিলেটেড আলোচনা ক্লিয়ার কিনা। খুবই সিম্পল। এইবার আসো ক্রিয়াপদের পরে আমরা একটু আলোচনা করি ক্রিয়া বিশেষণ নিয়ে। কি নিয়ে আলোচনা করব, ক্রিয়া বিশেষণ নিয়ে। সো ক্রিয়া বিশেষণ জিনিসটা কি ভাইয়া খেয়াল করে দেখো, ক্রিয়া বিশেষণ জিনিসটা হচ্ছে যে যেই বিশেষণটা একটা ক্রিয়াকে বিশেষায়িত করে, যে বিশেষণটা কি করে, একটা ক্রিয়াকে বিশেষায়িত করে। সোজা বাংলা কথা হচ্ছে এই ক্রিয়াটাকে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাও, কেমন, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়াপদটাকে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাও সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো ক্রিয়াপদকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে সোজা বাংলা কথা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন দেখো আমি যদি বলি যে তুমি, খেয়াল করো, আমি দেখলাম তুমি একটু ধীরে হাঁটো, তুমি একটু কি করো, ধীরে হাঁটো। এখন দেখো তুমি একটু ধীরে হাঁটো, এখানে হাঁটো ক্রিয়াকে প্রশ্ন করো, কিভাবে হাঁটো প্রশ্ন করো, হ্যাঁ কিভাবে হাঁটো অথবা কেমন, কেমনে হাঁটো, কেমনে হাঁটো, সেটা হচ্ছে কি ধীরে হাঁটো, তার মানে ধীরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি যদি বলি যে রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে, এখন দেখো তো চলে ক্রিয়াকে প্রশ্ন করো, কেমনে চলে বা কিভাবে চলে, এখানে কেমনে কিভাবে দুটো দিয়ে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। কিভাবে চলে, উত্তর হচ্ছে কি দ্রুত চলে, তার মানে দ্রুত এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আমি যদি বলি সে গুন গুনিয়ে, সে গুন, হ্যাঁ গুনিয়ে গান গায়, সে গুনগুনিয়ে কি করে গান গায়, তাহলে দেখো সে গুনগুনিয়ে গান গায়, এখানে দেখো সে কিভাবে গান গায় বা সে কেমনে গান গায়, উত্তর হচ্ছে গুনগুনিয়ে, তার মানে গুনগুনিয়ে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে সোজা বাংলায় কথা হচ্ছে ক্রিয়াকে কেমন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেই পদ উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে, আচ্ছা এখানে বিশেষণ বানানো মিস্টেক, আহা তোমরা কিছু মনে করি না ভাইয়া, আমি আসলে স্লাইডগুলো বানানোর সময় পাই না, দেখারও খুব একটা সময় হয় না, এই জন্য অনেক বানান ভুল থাকে, এই জন্য দুঃখিত। আচ্ছা সো দেখো তাহলে ক্রিয়া বিশেষণটা কি বুঝতে পেরেছ, জাস্ট ক্রিয়াকে কেমন দ্বারা প্রশ্ন করলে। বলো তো ক্রিয়া বিশেষণটা ক্লিয়ার কিনা, জাস্ট ক্রিয়াকে, এই যে মূল যে পরের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াকে কি বা সেই ক্রিয়াকে কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ বলো, ক্রিয়া বিশেষণ বলো। ক্লিয়ার ভাইয়া, ওকে বিথি বলেছে ক্লিয়ার, ওকে জি ক্লিয়ার। এবার আসো যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা একটু প্রশ্ন সলভ করি। তো এখানে বলা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। কি বলা হচ্ছে, যে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। এখন দেখো এখানে বলা হচ্ছে তাড়াতাড়ি চল, দিন ভালো যাচ্ছে না, জিনিসটা সাবধানে রাখ, গাড়িটা হঠাৎ থেমে গেল, কাজটি সহজে করা যাবে। এইখান থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, বলো এখান থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, এখান থেকে ক্রিয়া বিশেষণগুলো খুঁজে বের করো, ওকে।
সো এইখান থেকে ক্রিয়া বিশেষণগুলো কি করো, খুঁজে বের করো। মনে করিলাম এটা যৌগিক ক্রিয়া হবে, মনে এটা কি অসমাপিকা ক্রিয়া? এটার মূল শব্দ কি? মন। মন তো নাউন রে ভাই, মন তো বিশেষ্য পদ, এটা কি অসমাপিকা ক্রিয়া হয়? ওকে ভাই, এক্সাম কবে নেবেন? তোমাদের 5টা এক্সাম নিব, তবে সেটা একদম কোর্সের শেষে, কোর্সের একদম শেষে। ওকে, সো এক্সাম নিয়ে এখন কোনো কথা হবে না। আচ্ছা, সো এখন দেখো আমরা একটু ট্রাই করে দেখি, দেখি পারি কিনা। আমরা ট্রাই করে দেখি। সেখানে বলা হচ্ছে যে তাড়াতাড়ি চল, তাহলে কিভাবে চল, কেমনে চল? তাড়াতাড়ি, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দিন ভালো যাচ্ছে না, দিন কিভাবে যাচ্ছে না, ভালো যাচ্ছে না, ভালোভাবে যাচ্ছে না, ভালোটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। জিনিসটা সাবধানে রাখ, কিভাবে রাখ, সাবধানে, সাবধান হচ্ছে ক্রিয়া বিশেষণ। গাড়িটা হঠাৎ থেমে গেল, গাড়িটা কিভাবে থামলো, হঠাৎ থামলো, তার মানে হঠাৎ হচ্ছে ক্রিয়া বিশেষণ। কাজটি সহজে করা যাবে, কিভাবে করা যাবে, সহজে, তার মানে সহজে হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো বলো 5-এ 5 হয়েছে কার? এখানে 5-এ 5 পেয়েছো কে? 5টাতে একদম 5টাই হয়েছে এমন কারা আছো? দ্রুত। গুড, 5-এ 5 অনেকের হচ্ছে, দারুণ। এই বলো 4টা 3টে কেন হচ্ছে? 4টা 3টে কেন হচ্ছে? 4টা 3টে হওয়ার তো কোনো চান্সই নেই। কোনো চান্সই তো নাই, এরপরে কেন হবে? 5-এ 5 হয়েছে, হওয়ার কথা 5-এ 5। আচ্ছা এইবার আসো, সো আই হোপ জিনিসটা ক্লিয়ার। এবার আসো আমরা একটু আবেগ নিয়ে কথা বলি, আবেগ শব্দ যেটাকে বলা হয়ে থাকে। সো আবেগ শব্দ, পরীক্ষাতে প্রশ্ন আসবে আবেগ শব্দ কত প্রকার ও কি কি, আবেগ শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করি। এই কথা বলো না। এখন প্রশ্ন হচ্ছে আবেগ শব্দ কি? প্রতিনিয়ত এমন অনেক শব্দ ব্যবহার করে থাকো, প্রতিনিয়তই, যে শব্দগুলো কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহার করো, মানে যেগুলোর বাস্তবে বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন ধরো আজকে তোমার বাসাতে কেউ একজনকে তুমি আহ্বান করতেছো যে আসো আমার বাসাতে আসো, তখন তুমি তাকে কিভাবে ডাকবা? তুমি ডাকবা ওগো একটু বাসায় এসো, একটু বাসায় এসো। তুমি তাকে এভাবে ডাকবা, একটু ওগো একটু বাসায় এসো, মানে বই নিয়ে বাসায় এসো, আমরা গ্রুপ স্টাডি করব। সো এখানে দেখো তো, তুমি যদি তাকে যদি শুধু এইটুকু যদি বলো যে একটু বাসায় এসো, এই একটু বাসায় এসো এতটুকু পর্যন্ত বললেই তো হয়। ওগো পদটা এটার কি বাক্যের নির্দিষ্ট কোনো মিনিং দিচ্ছে? না, এইটা বাক্যের নির্দিষ্ট কোনো মিনিং দিচ্ছে না। তাহলে ভাইয়া প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই ওগোটা আমি কেন ব্যবহার করলাম? এই ওগোটা কেবল আমি আবেগ প্রকাশের জন্য ব্যবহার করলাম। কিসের জন্য বলো তো? কেবল আবেগ প্রকাশের জন্য, মানে ওগো বলে ডাক দিলে সে তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি সে বই নিয়ে চলে আসবে, তাড়াতাড়ি গ্রুপ স্টাডি করতে পারবে, রাইট? সো এই জন্য তুমি তাকে কি বলে ডাকলা? ওগো বলে ডাকলা। তাহলে এই যে এটা তোমার কেবল আবেগ, ইমোশন প্রকাশ করার জন্য, তাকে ইমোশনালি হিট করার জন্য তুমি তাকে ওগো বলে ডাক দিছো। এই ওগো এটা হচ্ছে আবেগ শব্দ। কি শব্দ কথা বলো? এটা হচ্ছে আবেগ শব্দ। আচ্ছা এখন দেখো, এরপর তাকে ডাক দিছো, মনে করো যে ভরপুর পড়াশোনা করবা, সে বই নিয়ে আসতেছে পরীক্ষার আগে, দুজন মিলে পড়া সবকিছু উল্টে ফেলবে, কিন্তু সে বই নিয়ে আসে নাই। সে তারা ডাক দিছে পড়াশোনা, সে নিজে চলে আসছে, কিন্তু সে বই নিয়ে আসে নাই। তখন সে তোমার লগে দুষ্টামি করতেছে। এখন সে যখন তোমার লগে যখন দুষ্টামিটা করবো, তখন তুমি হারে কি কইবা? তখন তুমি বলবা যে ইস তুমি ভীষণ দুষ্ট। এই যে তুমি যে বললা ইস তুমি ভীষণ দুষ্ট, এই যে দেখো এই তুমি ভীষণ দুষ্ট, এখানে তুমি যদি খেয়াল করে দেখো, সে তোমার লগে দুষ্টামি করলে তুমি যদি খালি একটু কও যে তুমি ভীষণ দুষ্ট, এনাফ। কিন্তু তুমি ইস বলার দরকার আছে, ইস। সেই যে ইস আছে, এই ইসটা হচ্ছে কি? আবেগ শব্দ। কি শব্দ কথা বলো? এটা হচ্ছে আবেগ শব্দ, ইস। ওকে,
এইটার নাম হচ্ছে আবেগ শব্দ। তাহলে যেগুলো বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, কেবল আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সেটা হচ্ছে আবেগ শব্দ। ওকে ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তো দুষ্টামি করতে করতে তোমার আর ভালো লাগতেছে না, এখন তুমি কি বলবা? তুমি বলবা ধুর, আর কত আর কত, মানে আর কত দুষ্টামি, এবার আসো পড়াশোনা করি। এখন দেখো আর কত এটা বললেই তো হয়, কিন্তু ধুর এটা বলার দরকার আছে। এই যে দূর বললাই, দূরটা হচ্ছে আবেগ শব্দ। কি শব্দ? কথা বলো, আবেগ শব্দ। ওকে ওকে, সো দিস ইজ কল আবেগ শব্দ। সো আই হোপ জীবনে আর কারো আবেগ শব্দ ভুল হবে না, বুঝছো? ক্লিয়ার? আমাকে একটু বলো তো, ক্লিয়ার? আর উদাহরণ দিব, প্রচুর উদাহরণ আছে। যেমন আমি যদি বলি উফ বড্ড ব্যথা পেয়েছি, এই দেখো উফ বড্ড ব্যথা পেয়েছি, এখানে দেখো এই যে এখানে এই উফ, এটা হচ্ছে আবেগ শব্দ। কথা বলে কি শব্দ? আবেগ শব্দ। আরো কি হতে পারে? আরো হতে পারে আহা কি মজা, এই দেখো আহা কি মজা, এই মজা কি মজা, এখানে আহাটা হচ্ছে কি? আবেগ শব্দ। আরো আরো অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ, প্রচুর উদাহরণ আছে। কত উদাহরণ দিব? কত শুনতে চাও তোমরা বলো? কত শুনতে চাও বলো? বললাম সাবাস, সাবাস, অনেক ভালো খেলো তুমি, অনেক ভালো খেলো তুমি। এখন দেখো এই যে সাবাস, এটা হচ্ছে কি? আবেগ শব্দ। কারণ এই পুরো বাক্যটা কিন্তু পুরোপুরি মিনিং প্রকাশ করে, কিন্তু সাবাস এটা দ্বারা পুরোপুরি, এটা বাক্যে একদম এটার কোনো মিনিং নেই। এটা বাক্যে ব্যবহার না করলেও হয়, আবেগ শব্দগুলো বাক্যে ব্যবহার না করলেও হয়। ওকে ওকে ওকে, সো দিস ইজ কল আবেগ শব্দ। সো আমাকে একটু বলো তো আবেগ শব্দ ক্লিয়ার কিনা, বলো আবেগ শব্দ ক্লিয়ার কিনা বলো। একজন বলছে উফ বুঝলাম না। গুড গুড গুড, ওকে ওকে, গুড, ভেরি গুড। একজন বলছে আহ কি সাউন্ড শব্দ, গুড। এখানে আহটা হচ্ছে কি? আবেগ শব্দ, বুঝছো? ক্লিয়ার? সো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, ক্লিয়ার? সে জীবনে সব জিনিস ভুলে যাবা, কিন্তু এগুলো ভুলা যাবে না, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসিবে। ওকে, এবার আসো ভাইয়ারা, এই যে আবেগ শব্দ আছে, এই আবেগ শব্দের ক্লাসিফিকেশন আছে রে ভাইয়া। কি আছে? কথা বলো। ক্লাসিফিকেশন আছে। এখন ভাই আমাদের একটু মনোযোগটা দাও, আমাদের একটু মনোযোগটা দাও। আমি একটু আবেগ শব্দটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি ভাইয়া, আমাদের একটু তাকাও। দেখো কিভাবে পড়াটা আমি তোমার কাছে সহজ করে দিই, তুমি চিন্তা করতে পারবে না, তোমার চিন্তার বাইরে। ঠিক আছে? তো আসো, প্রথমত আবেগ শব্দের ক্লাসিফিকেশনগুলো লিখো। 1, সিদ্ধান্তবাচক আবেগ। কি বাচক? সিদ্ধান্তবাচক আবেগ। আচ্ছা, সিদ্ধান্তবাচক আবেগ কি? সিদ্ধান্তবাচক আবেগ কি আগে এটা বুঝতে হবে ভাইয়া। সিদ্ধান্তবাচক আবেগ হচ্ছে যে আবেগ শব্দটা দ্বারা সিদ্ধান্ত নেওয়া বুঝায়। যেমন তুমি তাকে যদি বাসায় ডাকো, তুমি যদি বলো ওগো আজ একটু আসো, তুমি কাউকে ডাকছো, এখন সে ডিসিশন নিতে পারতেছে না সে আসলে যাবে কিনা, কিন্তু সে যদি যায় তখন সে সিদ্ধান্ত নিয়েছে সে যাবে। সে বলছে আসা যায়, আসা যায়। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আবেগ। এটা কেমন আবেগ? এটা হচ্ছে সিদ্ধান্ত সূচক আবেগ। সে বলছে বেশ, সে বললো বেশ গিয়ে দেখতে পারি। এই যে বেশ, সে সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য এই বেশটা হচ্ছে কি? সিদ্ধান্তবাচক আবেগ। কি বাচক আবেগ বলতো? সিদ্ধান্তবাচক আবেগ শব্দ। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? সিদ্ধান্তবাচক আবেগ শব্দ হচ্ছে এইটা। ওকে, এরপর আসো 2 নাম্বার, প্রশংসাবাচক আবেগ। প্রশংসাবাচক আবেগ। আচ্ছা, প্রশংসাবাচক আবেগ কি? এমন আবেগ শব্দ যেটা দ্বারা প্রশংসা করা বুঝায়। কি বুঝায়? কথা বললো। প্রশংসা করা বুঝায়। যেমন কিরকম প্রশংসা করা বুঝায়? যেমন তুমি অনেক ভালো পড়াশোনা করেছো, গ্রুপ স্টাডি, তখন বলেছে বাহ তুমি অনেক কিছু পারো, তুমি অনেক কিছু পারো, এই যে দেখো তুমি অনেক কিছু পারো, মানে সে তোমার প্রশংসা করছে। এই বাহ যেটা আছে এটা হচ্ছে প্রশংসা সূচক আবেগ, যেটা দ্বারা কোনো জিনিসের কি বুঝায়? প্রশংসা বুঝায়। নাম্বার 3, বিরক্তি সূচক আবেগ। বিরক্তি সূচক আবেগ। আচ্ছা বলো তো বিরক্তি সূচক আবেগটা কি? যেই আবেগ শব্দটা যারা বিরক্তি বুঝায়, বিরক্তি। যেমন বললাম ছি ছি, ছি ছি, তুমি এত নীচ, তুমি এত নীচ, এই যেটা বিরক্তি বুঝাচ্ছে তার প্রতি, বিরক্তি সূচক আবেগ। দিস ইজ কল বিরক্তি সূচক আবেগ। ঠিক আছে? 4,
4 নাম্বার হচ্ছে কি ভয় বা যন্ত্রণা বাচক আবেগ, যেটা দ্বারা ভয় বুঝাবে, যন্ত্রণা বুঝাবে, একদম যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। যেমন আসা আমি লিখলাম আহা কি বিপদ, একদম বিপদ, যন্ত্রণা, আহা কি বিপদ। এই যে আহা কি বিপদ, এখানে আহা এটা কি, এটা হচ্ছে ভয় বা যন্ত্রণা বাচক, যন্ত্রণা সূচক আবেগ। এরপর আসো 5 নাম্বার বিস্ময় সূচক আবেগ। বিস্ময় মানে তো বুঝো বিস্ময়, আশ্চর্যজনক কোন জিনিস, বিস্ময় সূচক আবেগ। বিস্ময় সূচক আবেগটা কি বলতো? বিস্ময় সূচক আবেগটা হচ্ছে যে আবেগটা দ্বারা একদম এক্সাইটেড, বিস্ময়, বিস্মিত কোন জিনিসকে বুঝায়, বুঝে আশ্চর্যজনক কোন জিনিসকে বুঝায়। যেমন আমি বললাম আরে তুমি এখানে, তুমি এখানে, ধরো হঠাৎ করে একদিন তোমার লোকের রাস্তা আমার সাথে দেখা, তুমি বললো আরে ভাইয়া আপনি এখানে, মানে তুমি খুব আশ্চর্য হয়ে গিয়েছো। ওকে, এই জন্য এটাকে বলা, এটা হচ্ছে বিস্ময় সূচক আবেগ। 5 গেল। 6 করুণা সূচক আবেগ। করুণা সূচক আবেগ। করুণা সূচক আবেগ কি? যেই আবেগটা খুব ভালো করে শুনো, করুণা সূচক আবেগ যে আবেগটা খুব করুণা, একদম করুণা। ধরো তুমি বললো হাই হাই অনাথ ছেলে, কি অনাথ ছেলে, এই হাই হাই কি অনাথ ছেলে, এই হাই হাই এটা তোমার করুণা, তাকে দেখে তোমার খুব করুণা হলো। 7 নাম্বার সম্বোধন সূচক আবেগ। সম্বোধন। এখন সম্বোধন সূচক আবেগ কি? সম্বোধন সূচক আবেগ হচ্ছে কি, সোজা বাংলা বলো, যেমন ওই যে একটু আগে বললাম ওগো, তুমি তাকে সম্বোধন করছো ও হে, বলে সম্বোধন সূচক আবেগ। বলো তো আবেগ শব্দগুলো ক্লিয়ার কিনা? বলো বলো সম্বোধন সূচক আবেগ ক্লিয়ার কিনা? 7 নাম্বার লিখো সম্বোধন। সম্বোধন সূচক আবেগ ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, ক্লিয়ার, গুড, ভেরি গুড, ক্লিয়ার, ওকে ওকে ওকে, গুড ভাই, ক্লিয়ার, দারুন দারুন, ওকে। এইবার আসো, এখানে বলা হচ্ছে যে আবেগ নির্ণয় করো। তো এই 4টা বাক্য থেকে তুমি আবেগ শব্দগুলো খুঁজে বের করো। 4টা বাক্য থেকে কি করবা? আবেগ শব্দগুলো খুঁজে বের করবা, দ্রুত, ঝটপট, সময় কম। দ্রুত 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 করো। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে। দ্রুত, সময় কম। আবেগ শব্দ খুঁজে বের করো। ওকে, আমরা একটু দেখি। যেমন এখানে বলছো কি, ও এখনো বেঁচে আছে, উফ কি ব্যথা লাগছে, সেখানে উফ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবেগ শব্দ। ওকে, এখানে বলছে কি আনন্দ, এই আটা হচ্ছে কি আবেগ শব্দ। দূর পাগলা, এ আবার বলতে হয়, এই দূর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবেগ শব্দ। সেখানে শুরুতে যেগুলো আছে এগুলো সবগুলো আবেগ শব্দ। ওকে, দেখছো কি সুন্দর সুন্দর বাক্যগুলো। আবেগ শব্দ, আই হোপ ক্লিয়ার। এবার দেখো আমরা একটু প্রশ্ন সলভে যাই, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর মৌলিক আলোচনাটা শেষ, এবার আমরা একটু প্রশ্ন সলভ করে দেখি। যেমন এখানে বলা হচ্ছে যে ঢাকা বোর্ডে 2019 প্রশ্নটা আসছে, তোমাদের পরীক্ষাতে এমন প্রশ্ন আসবে যে নিম্নরেখা যে কোনো 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী, যে কোনো 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী, সেটা হতে পারে বিশেষ্য, বিশেষণ, হোয়াট এভার, তোমাকে সেটা নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এইবার দেখো, খুব খেয়াল করে দেখো, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ, এখান থেকে বলছে যে কোনো 5টি, এই শব্দগুলোর ভিতরে তুমি যে কোনো 5টি। যেমন দেখো মিটমিট, এই যে মিটমিট এটা কি, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেমন, কারণ খেয়াল করে দেখো কেমন করে জ্বলছে এটা, কেমন করে জ্বলছে এটা এখানে বলছে। ওকে, হ্যালো, কে রে ভাই? কেমন করে জ্বলছে এটা এখানে বলছে, ব্যাপারটা কি ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে, সেটাকে বলছে এটা হচ্ছে কি, ক্রিয়া বিশেষণ। আমি ক্লাসে আছি ভাই, ক্লাসে আছি। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে যে ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র এটা বিশেষণ, আলোকে বিশেষায়িত করতেছে। ওকে, এরপর দেখো বলতেছে কি, হ্যাঁ নাচিয়াতেছে, মানে নাচতেছে আর কি, এটা তো ক্রিয়া বুঝায়, তার মানে এটা বলার ইয়েও কিছু নাই। আচ্ছা, এরপর দেখো এই যে হুকাটা কি, হুকাটা হচ্ছে বিশেষ্য। তবেটা কি, তবেটা আমরা জানি যোজক। তুমি জাস্ট যে কোনো 5টি,
তুমি নির্ণয় করতে পারো। বলছে নিম্নরেখিতা, এখানে অ্যাকচুয়ালি তোমার দাগ দেওয়া ছিল, যেমন এই যে মিট এটার নিচে এখানে আসে নাই, মিটের নিচে দাগ দেওয়া ছিল, এরপর হচ্ছে তোমার ক্ষুদ্রের নিচে দাগ দেওয়া ছিল, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এই যে এটার নিচে দাগ দেওয়া ছিল, এরপর হচ্ছে হুকার নিচে দাগ দেওয়া ছিল, এরপর হচ্ছে তবের নিচে দাগ দেওয়া ছিল। সো দাগ দেওয়াগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাপারটাই ক্লিয়ার। এভাবে দাগ দিয়ে দিবে, ওগুলো তুমি কি করবা, ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করবা। এরপর আসো আমরা একটু দেখি, এখানে আমরা এটা একটু সলভ করি। এটা কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, যে বলছে যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। এখন নিম্নরেখ যে কোনো শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী তুমি নির্ণয় করবা। তো এখানে বলা হচ্ছে যে দেখো, তোমাকে এখানে যদি দাগ দেওয়া আসে নাই, তবুও তোমাদের এখানে দাগ দেওয়া থাকবে। আমরা একটু দেখি, যেমন এখানে ক বলছে যে চলো কোথাও ঘুরে আসে, কোথাও এটা হচ্ছে সর্বনাম। ওকে, ট্রেনটা এখনই এসে পড়বে, সো ট্রেনটা এখনই এসে পড়বে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, এটা নিচে দাগ দেওয়া ছিল। নদীর বুকে চর জেগেছে, সো কি জেগেছে, নদীর বুকে চর জেগেছে। সো এখানে নদীর বুকে কিভাবে জেগেছে, চর জেগেছে, এটা অ্যাকচুয়ালি আছে, মেবি মিস্টেক আছে। এত চিনি দিলাম তবুও মিষ্টি হলো না। সো দেখো, এত চিনি দিলাম তবুও মিষ্টি হলো না। সো এখানে বলা হচ্ছে যে তবু, এটা হচ্ছে যোজক, আমরা জানি। বিপদ কখনো একা আসে না, সো বিপদ কখনো একা আসে না, এখানে বিপদ এটা হচ্ছে বিশেষ্য। বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, সেখানে যখন বলছে বাংলাদেশ এটা হবে নাউন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যাদের যাত্রা সমুদ্র অভিমুখে, সো অভিমুখে এটা হচ্ছে অনুসর্গ। হে বন্ধু, এটা হচ্ছে আবেগ, হে এটা হচ্ছে আবেগ। ওকে, আবেগ শব্দ। তো এইভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো আসে। আচ্ছা, এরপর দেখো যে এখানে বলা হচ্ছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন দেখো, এখানে বলা হচ্ছে যে আমার সোনার বাংলা, এই সোনার এটার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। সাদা কাপড়, সাদার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। কারণ ছাড়া কার্য হয় না, ছাড়ার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। রবীন্দ্রনাথ আর দুজন হয় না, রবীন্দ্রনাথের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথের নিচে না, ধরো আমি এখানে আন্ডারলাইন করে দিলাম আর, এই আর এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য। সো বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, এটা হচ্ছে এটার নিচে দাগ দেওয়া আছে। বাহ, এটার নিচে দাগ দেওয়া আছে। আমাদের সমাজে আর ওদের সমাজ, এখানে আর এর নিচে দাগ দেওয়া আছে। সো এগুলো একটু আইডেন্টিফাই করো দ্রুত। দ্রুত দ্রুত। সো দেখো, এখানে জাস্ট আইডেন্টিফাই করো, এগুলো নিচে দাগ দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এগুলোর নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমাকে এগুলো আইডেন্টিফাই করতে হবে। কিভাবে কোথাও কিভাবে সর্বনাম হয়, কিভাবে হচ্ছে ওই যে প্রশ্নসূচক সর্বনাম, ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, প্রথমত আমরা একটু দেখি, আমার সোনার বাংলা, বাংলাটা কেমন, বাংলাটা হচ্ছে সোনার, বাংলাকে বিশেষায়িত করতেছে, তার মানে এটা বিশেষণ, তার মানে এটা কি, এটা হচ্ছে বিশেষণ। সাদা কাপড়, কাপড়কে বিশেষায়িত করতেছে, তার মানে এটাও বিশেষণ। ওকে, আচ্ছা, এরপর দেখো ছাড়াটা হচ্ছে কি, আমরা জানি ছাড়াটা হচ্ছে অনুসর্গ। ওকে, ফাইন। রবীন্দ্রনাথ তো আরটা রবীন্দ্রনাথ বললে বিশেষ্য, কিন্তু আর বললে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যোজক। আর বললে সেটা হচ্ছে যোজক। বুঝলাম, মেয়েটির রূপ বড় আশ্চর্য, মেয়েটির রূপ কেমন, রূপকে বিশেষায়িত করছে আশ্চর্য, তার মানে এটা হচ্ছে বিশেষণ। ওকে, বাহবা, এই বাহবা এটা হচ্ছে আবেগ। আমাদের সমাজ আরটা হচ্ছে কি, যোজক। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, যে এইভাবে আমাদেরকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, অ্যান্ড এগুলো আমরা কি করতে হবে, এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে আরো অনেক আছে, এই যে এখানে দেওয়া আছে যে বিনা, এটা মানে এগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। তো বিনা কি অনুসর্গ, সাদা কি বিশেষণ, মোদেরটা কি রবীন্দ্রনাথ বিশ্ব, বুঝিয়াছিলাম ক্রিয়া, সাবাস আবেগ শব্দ, আর যোজক। জাস্ট পড়বা, ওখান থেকে একটু ট্রাই করবা। ওকে, সো এইভাবে আমাদের চট্টগ্রাম বোর্ডও আসছে, আমরা একটু দেখি। যেমন দেখলাম যে এখানে বলা হচ্ছে বিনা অনুসর্গ, সাদা, মোদের। ওকে, এরকম আছে। আচ্ছা, এরপর হচ্ছে বরিশাল বোর্ড, যে অনুচ্ছেদটি থেকে 5টি বিশেষণ পদ বের করো। এইটা একটু তোমরা ট্রাই করো, জাস্ট বিশেষণ পদ কোনগুলো, কোন পদটা অন্য পদকে বিশেষায়িত করতেছে, এইটা কি করবা, জাস্ট আইডেন্টিফাই করবা। ওকে, কোন পদটা অন্য পদকে বিশেষায়িত করতেছে, জাস্ট এটা আইডেন্টিফাই করবা, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। সো দ্রুত। ওকে, একদিন বলছে ভাই স্লাইড দিবেন, কিন্তু অবশ্যই স্লাইড দিয়ে দিব। ওকে, এইটাই লাস্ট প্রশ্ন, এইটাই শেষ প্রশ্ন। সো এভরিওয়ান, সবাই একটু ট্রাই করো, দেখো যে তোমার আসলে হয় কিনা, জাস্ট দেখো যে তোমার আসলে হয় কিনা। ওকে, এইটাই লাস্ট প্রশ্ন। এখান থেকে বলা হচ্ছে জাস্ট 5টি বিশেষণ তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট 5টি বিশেষণ তোমাকে খুঁজে বের করতে হবে, আর কিছুই না।
ওকে, সো দেখো আমরা একটু ট্রাই করি, দ্রুত করো দ্রুত করো। আচ্ছা, সো এখানে দেখো প্রথমত হচ্ছে দেখো নীল আকাশ, সো নীলটা হবে, নীল আকাশ তার মানে কি হবে বলো তো, নীলটা হবে, গুড, নীলটা হবে, তার মানে নীল এটা হচ্ছে বিশেষণ, আকাশকে বিষয়িত করছে। রোদেলা দুপুর, রোদেলা হবে, দুপুরকে বিষয়িত হবে। পাখিটি পাখনা মেলে দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে। আচ্ছা, এরপর দেখো দক্ষিণা বাতাস, বাতাসকে বিষয়িত করতেছে, কেমন বাতাস, দক্ষিণা বাতাস, বাতাসে টকটকে লাল, তো টকটকে লাল পলাশ দুলছে, তো এখানে দেখো এই যে লালও হয় আবার টকটকেও হয়, দুটোই এখানে বিশেষণ। আচ্ছা, এরপর দেখো তাই দেখে সাদা মেঘের দল, এই সাদা এটাও হয়, হ্যাঁ, দল বরের মতো উঠছে, তারপর হচ্ছে কি যাব দূরে বহু দূরে। সেখানে দেখো আমরা একটু দেখি, খুব সিম্পল জিনিস, এই যে দেখো সাদা, নীল, দক্ষিণা, টকটকে লাল, পাঁচটা অলরেডি নির্ণয় করা হয়ে গেছে, জাস্ট বিশেষণগুলো তোমার কি করতে হবে, একটু আইডেন্টিফাই করতে হবে। তো এইবার আমাকে একটু মন থেকে বলো তো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে জাহান্নাম থেকেও যদি প্রশ্ন আসে, জাহান্নাম থেকেও যদি প্রশ্ন আসে, তাহলে এই তানভীর ভাই 2টা ক্লাস করে কি উত্তর দেওয়া যাবে না? একদম মন থেকে বলো, তোমার কি মনে হচ্ছে বলো, পারা যাবে বলো? 2টা ক্লাস করার পর 2টা ক্লাসে কি শিখলাম, কনসেপ্ট, আমরা মূল যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা কিন্তু শেষ করে ফেললাম। কনসেপ্টের পাশাপাশি বোর্ড প্রশ্ন সলভ করলাম, শুধু বোর্ড প্রশ্ন সলভ করি না, আমরা প্র্যাকটিস করেছি, যেগুলো বোর্ডে আসে নাই কিন্তু আমি কনসেপ্ট পড়ায় পড়ায় ওগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাই দিছি। এরপর হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিছি, অলরেডি একটা লেকচার শিট পিডিএফ দিয়ে দিছি। এরপর তোমাদেরকে স্লাইডের পিডিএফ আজকে আমি দিয়ে দিব, স্লাইডের পিডিএফ দিয়ে দিব। তাহলে বলো আর কি করা লাগে? ভালো করার জন্য কি আর কিছু লাগে? আর কিছু লাগে? আর কিছু লাগে না, জাস্ট নিজেকে একটু পড়তে হবে। এখন তোমাদের কাজ কি, বাসায় পড়া প্লাস নোট করা, নোটগুলো আপলোড দেওয়া। এখন এই ছোট কাজ সবকিছু তো আমিই করে দিচ্ছি, তোমাকে খালি ভাই একটা কথা বলছি, তুমি পড়ো, তুমি নোট করো, নোট আপলোড দাও, এছাড়া তো তোমার তো আর কোনো কাম নাই ভাইয়া। সো এই কাজটা তুমি যদি না করতে পারো তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা, ওকে, এইবার আসো আমরা একটু দেখি। সো এইবার আমরা একটু খেয়াল করি আমাদের যেই এখানে অনেকগুলো, আমি স্লাইডটা দিয়ে দিলে তোমরা পাবা, অনেকগুলো বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে। সো চিন্তা করার কোনো দরকার নাই, অনেক বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে, বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। সো আজকের ক্লাসে আমাদের ছিল কি, আর ছিল প্রতিদান। ওকে, সো আমরা প্রতিদান কবিতা যেটা রয়েছে আমরা এটা একটু পড়ি। প্রতিদান কবিতা, সো প্রতিদান লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। প্রতিদান কবিতা থেকে লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। ওকে, আচ্ছা, আচ্ছা, এবার দেখো আমরা একটু দেখি পল্লী কবি জসিমউদ্দিন। সেখানে দেখো পল্লী কবি জসিমউদ্দিন থেকে আমাদের পরীক্ষাতে তিনি লিখেছেন প্রতিদান কবিতা। আমরা একটু দেখি প্রতিদান কবিতা। তার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে একটু জানি। লেখক পরিচিতি হচ্ছে, প্রকৃত নাম মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, তার ছদ্মনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি, উপাধি হচ্ছে পল্লী কবি, জন্মগ্রহণ করেন 1903 সালের 1 জানুয়ারি। তার উপন্যাসের নাম হচ্ছে বোবা কাহিনী। তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, এগুলো একটু পড়ে রাখতে হবে। রাখালি, নকশিকাতার মাঠ, দানক্ষেত, 1 পয়সার বাসি, বালুচর, হাসু, তারপর হচ্ছে সুজন বদিয়ার ঘাট, তারপর হচ্ছে রঙ্গিলা নায়ের মাঝি, রূপবতী, কাপনের মিছিল, তারপর হচ্ছে মাঝ জননী কান্দে সখিনা, তারপর হচ্ছে মাটির কান্না। কাব্যগ্রন্থগুলো মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে একটা ছন্দের মতো করে। রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সখিনা ও রাখালিকে নিয়ে বালুচর ধানক্ষেতের মধ্যে দিয়ে সুজন বাদিয়ার ঘাটে গিয়ে 1 পয়সার বাঁশি বাজিয়ে নকশি কাঁথার মাঠ ও মাটির কান্না দেখলো। সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ। এবার আমরা একটু দেখি নাটকগুলো কি, বেদের মেয়ে, তারপর হচ্ছে গ্রামের মায়া, পল্লীবধূ, মধুমালা, পদ্মপার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ঠিক আছে। আচ্ছা, একজন বলছে জসিমউদ্দিন জন্মদিনের সাথে আপনাদের, হ্যাঁ আমার জন্মদিনে 1 জানুয়ারি, গুড, ওর মনে আছে। ভ্রমণ কাহিনী হচ্ছে কি, চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়, আত্মজীবনের ভিতর রয়েছে জীবন কথা, ঠাকুর বাড়ির আঙিনা, যাদের দেখেছি, সাহিত্য বৈশিষ্ট্য, এগুলো সেভাবে, মৃত্যু, তারপর হচ্ছে 1976। এইটা জাস্ট তোমাকে পড়তে হবে, আমরা পিডিএফ দিয়ে দিব, এখান থেকে জাস্ট তুমি পড়বা, জাস্ট দেখাই দিলাম, এখান থেকে তুমি পড়বা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি, এখানে বেশ কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো একটু দেখি। অর্থাৎ কবিতাটা পড়লে আমরা বিভিন্ন ধরনের শব্দার্থ দেখে, যেমন বাদী, বাদী শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেয় বা বন্ধন করি। কুল শব্দের হচ্ছে বংশ, বিষ মানে তো বুঝোই, গরল দেশ, বান মানে হচ্ছে তীর, জনম মানে হচ্ছে জন্ম, রঙিন মানে হচ্ছে রঞ্জিত, বাণী মানে হচ্ছে ভাষা, উক্তি, হ্যাঁ, তারপর হচ্ছে ভাষণ, আর সখী মানে হচ্ছে সহচরী বা বান্ধবী। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি এই কবিতাটির চুল ছেঁড়া বিশ্লেষণ, খুব চমৎকার করে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে, প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে। সো দেখো জসিমউদ্দিন বলছে যে আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাদী তার ঘর, অর্থাৎ আমার ঘর ভেঙেছে যে, বা মানে যে জন,
আমার ঘর যে ভেঙেছে আমি বাদি তার ঘর, আমি তার ঘর জোড়া লাগাই দিই। তাহলে কেউ যদি তোমার ঘর ভাঙে তুমি কি করবা? তুমি গিয়ে উল্টা তার ঘর ভেঙে দিবা না। কবি বলছেন যে কেউ আমার ঘর ভাঙলে আমি উল্টা তার ঘর বেঁধে দিই। এরপর বলছে আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। সে আমাকে পর করে দিছে আর আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছি। এরপর বলছে যে মোরে করিল পথের বিরাগী। এই বিরাগী মানে হচ্ছে দেশ ত্যাগ, গৃহ ছাড়া। মানে যে মোরে করছে, যে আমাকে ঘর ছেড়ে আমাকে রাস্তায় নিয়ে আসছে, যে আমাকে বিরাগী করছে। পথে পথে আমি ফিরিতে আর লাগি, যে আমাকে পর করে দিয়েছে অথচ আমি পথে পথে তাকে আপন করার জন্য ঘুরে বেড়াচ্ছি। এরপর বলছে দীঘল রজনী তার জাগি ঘুম যে হেরেছে মোর। মানে দীঘল মানে হচ্ছে দীর্ঘ, দীর্ঘ রজনী মানে হচ্ছে রাত, দীর্ঘ রাত তার জন্য আমার ঘুম চলে গিয়েছে। এরপর বলছে আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর, যে আমার ঘর ভেঙেছে আমি তার জন্য আমি তার ঘর বেঁধে। এখানে দেখো এই পুরো পেয়ারার ব্যাখ্যা দেওয়া আছে। কবির ঘর যে ভেঙে দিয়েছে, কবি তাকে ঘর বেঁধে দিয়ে তাকে আপন করতে চান। যে কবির বাড়ি ছাড়া করেছে কবি তাকেই পথে পথে খুঁজেন। যে কবির এতই ক্ষতি করেছে যে কবির দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না, তার জন্য কবির প্রয়োজন রাত জেগে জেগে তার উপকার করতে চান। অর্থাৎ কবি এখানে পরোপকারী মনোভাব ফুটে উঠেছে। শত্রুতার উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুত্বে রূপান্তরিত করতে চান। ওকে, এইবার আসে আমরা একটু প্রশ্ন সেশনে যাই। প্রতিদিন কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন বলো? যে কবির ঘর ভেঙেছে, যে কবিকে পর করেছে, যে কবিকে পথের বিরাগী করেছে, যে কবিকে আঘাত করেছে, বলো কি হবে? অ্যাডমিশন প্লাস একাডেমিকের জন্য ধ্রুব বই বললাম না, ধ্রুব বইটা কিনে নিবে একদম। এখানে যেভাবে পড়াচ্ছি এইভাবে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কবিতাগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। সব আশেপাশের লাইব্রেরিগুলো থেকে সংগ্রহ করতে পারো, আর না পেলে আমাকে ইনবক্সে নক দিয়ে বই অর্ডার করলে চলে যাবে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, আমরা যদি খেয়াল করে দেখি আগের ইয়েতে, সেখানে বলছে যে বলছে যে মোরে করেছে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরিতে তার লাগি। তাহলে যে পথে, যে কার জন্য কবি পথে পথে ফিরে, যে কবিকে বিরাগী করেছে, বিভাগী করেছে। ওকে, সো যে কবিকে কি করছে, যে কবিকে বিরাগী করছে তার জন্য। তার মানে এখানে কি হবে? সি হবে আমাদের রাইট অ্যান্সার। সি হবে কি আমাদের রাইট অ্যান্সার। গুড, সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এরপর একটু দেখো, আমরা এরপর যাই। এরপর বলা হচ্ছে যে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মানে মোর বুকে, যে আমার বুকে কবর বেঁধেছে, মানে এখানে দুঃখ বুঝাচ্ছে। হ্যাঁ, আমি যে আমার বুকে কবর বাঁধছে, মানে এত তাজা এত জায়গায় এসে আমার বুকেই কবর বাঁধছে, অথচ আমি তার জন্য কি, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মানে আমি তাকে রঙিন ফুলের ভালোবাসা দিয়ে, ফুল মালঞ্চ মানে ফুলের বাগান দিয়ে আমি তার বুকটাকে ভরে দিই। এরপর বলছে যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, যদি কেউ আমাকে নিঠুরিয়া নিষ্ঠুর বাণী কেউ যদি শোনায়, আমি লয়ে সখী তার মুখখানি কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তন। অথচ সে আমাকে নিষ্ঠুর বাণী শোনায়, আর আমি কত জায়গা থেকে কত কিছু এনে সাজাচ্ছি, সবসময় অবিরাম সাজাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো মানে তার মুখখানি আমি সাজাচ্ছি, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। এখানে বলা হচ্ছে যে কবি এতই ক্ষতি করেছে যে কবির মনে হচ্ছে যে তিনি মৃতপ্রায় এবং কবরও চলে গিয়েছেন, তাকে কবি ভালোবাসার ফুল দিয়ে আপন করতে চান। যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলে তার সম্মানার্থে ভালো কথাবার্তার ফুল জুড়ি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেছেন। এখানে কবির শত্রুর সাথে আপোষ করতে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার ব্যক্ত করেছেন। তো এইবার আমরা একটু দেখি, এখান থেকে একটু প্রশ্ন সলভ করি যে কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন। গোলাপ ফুলের, রজনীগন্ধার, সাদা ফুলের, রঙিন ফুলের। সো সবাই একটু ট্রাই করো। বইয়ের নাম কি? বইয়ের নাম ধ্রুব। তো বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কি? রঙিন ফুলের মালঞ্চ ধরি। এই যে রঙিন ফুল, সো ঠিক আছে, এটার উত্তর হবে কি? ডি, রঙিন ফুল। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর বলা হচ্ছে যে আমার এই কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাদী, যে আমার কুল ভেঙে দিয়েছে, যে আমার কুল ভেঙে দিয়েছে আমি তার কুল কি করি? গড়ে দিই, আমি তার কুল বেঁধে দিই। জেগেছে বুকে আঘাত করিয়া তার লাগিয়ে আমি কাঁদি। মানে যে আমার বুকে আঘাত করে চলে গেছে অথচ আমি তার জন্য কান্না করতেছি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান,
যে আমাকে বিষে ভরা যে আমাকে তীর নিক্ষেপ করেছে, বান মানে তীর নিক্ষেপ করেছে, আর আমি কি করি, আমি দিই তারে বুক ভরা গান। সে আমাকে তীর নিক্ষেপ করে, বিষে ভরা তীর নিক্ষেপ করে, আর আমি তার জন্য কি দিই, আমি তার জন্য বুক ভরা গান দিই। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর, জনম মানে হচ্ছে জীবন ভর। তো কাটা পেয়ে যখন আমি যদি কারোর কাছ থেকে যদি কাটা পাই, আমি তার উল্টা কাটা দিই না, আমি তাকে আজীবন ফুল দিয়ে যাই। আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মোরে করেছে পর, যে আমাকে পর করেছে আমি তাকে বারবার আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছি। দেখো এখানে বলছে কবির কুল যে ভেঙে দিয়েছে, অর্থাৎ কবির সুখ শান্তির উৎস যে নষ্ট করেছে, তার কুল কবি বেঁধে দিবেন। যে কবির বুকে আঘাত করেছেন অর্থাৎ কষ্ট দিয়েছেন, তার জন্য কবি কাঁদতে চান। যে কবির বুকে বিষভরা, এখানে বুকে হবে, যে কবির বুকে বিষভরা তীর মেরেছেন অর্থাৎ কবিকে কটু কথা বলেছেন, কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার হৃদয় জয় করতে চান। যে কবিকে কাটা দিয়েছেন অর্থাৎ কবির জীবনে চলার পথে বাধার সৃষ্টি করেছেন, তাকে কবি আপন করার চেষ্টা করেন। ওকে, তো আসলে আমরা একটু দেখি, এইটা একটু সলভ করা। এখানে বলা হচ্ছে যে কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন? উদার স্নেহ দেন, বুক ভরা গান দেন, বুক ভরা বেদনা দেন, বুক ভরা গানের সুর দেন। বলো কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা হবে? বলো দ্রুত, ঝটপট। কুল মানে কি? ওই যে বলে না নদীর কুল, কুল শব্দ দুইটা অর্থ, আরেকটা কুল ওইটার মানে হচ্ছে বংশ। ওকে, একটু ট্রাই করা, এটার উত্তর কি হবে? সো এইটার উত্তর হচ্ছে কি, বুক ভরা গান দেন। উত্তর হচ্ছে কি, বুক ভরা গান। তার মানে এখানে কি হবে, খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খ কি, খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, খ আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি যে চুম্বক পয়েন্ট যেগুলো, এগুলো একটু দেখি। যেমন প্রতিদান কবিতা জসীমউদ্দিন রচিত, পল্লী কবি হিসাবে খ্যাত তিনি। প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে যে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংরক্ষিত। প্রতিদান কবিতাটির উপজীব্য বিষয় কি? পরার্থপরতা, মানে অন্যের প্রয়োজনে, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। কবি মহৎ, উদার, ক্ষমাশীল হৃদয় মানুষ, তাই তিনি শত্রুর কাছ থেকেও আপন করে নেন। প্রতিদান কবিতায় প্রতিদানের ঘর ভাঙা, দিঘল রজনী জাগা, প্রতিদান কবিতায় প্রতিদানের ঘর ভাঙা, দিঘল রজনী জাগা, বুক ভরা গান দেওয়ার কথা বলেছেন। কবি নিঠুর বাণী উচ্চারণের কারীর মুখখানিও ভালোবাসেন। যে ব্যক্তি কবিকে কষ্ট দেয় তিনি নিরন্তর তাকে অপমান করতে কেঁদে বেড়ান। হ্যাঁ, মানে আপন করতে কেঁদে বেড়ান। কবি অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করতে চান। সো এইবার আসে আমাদের এমসিকিউ যে পার্ট, এটা মোটামুটি আমরা ক্লিয়ার যে এখান থেকে আসলে কি কি টাইপ আমাদের এমসিকিউ আসতে পারে। এবার আমরা একটু দেখি যে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কেমন আসতে পারে। তো সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে, আমরা একটা উদ্দীপক দেখি, তাহলে আমরা একটু ট্রাই করবো যে আসলে সৃজনশীল কি কি ধরনের প্রশ্ন আসে। এখানে বলেছেন যে এক বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো এবং পথ চলাতে নবীর পায়ে কাঁটা ফুটলে আনন্দিত হতো, মানে ওই বুড়িটা আনন্দিত হতো। একদিন পথে কাঁটা না দেখে, এটা কাঁটা হবে, কাঁটা না দেখে নবীজি চিন্তায় পড়ে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে বুড়ি ভীত হলেন। হ্যাঁ, তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবা যত্ন নিয়ে, এবং রাসূলের সেবা যত্ন নিয়ে বুড়িটি সুস্থ হলো। সেখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে রাসূলের জন্য কাঁটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁটা দিত, সেই কি করতেছে, একটা সময় গিয়ে সে বুঝতে পারলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এবং উল্টা তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে দিলেন। সো এইখানে খেয়াল করে দেখো, আমরা যেটা বুঝতে পেলাম সেটা হচ্ছে কবি কাকে বুক ভরা গান দেন। আমরা এমসিকিউতে জেনেছি কবি যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, 4 লাইন 5 লাইনের ভিতরে। এরপর হচ্ছে উদ্দীপকে ভাবের সাথে প্রতিদান কবিতার মূল ভাবে সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। কোন জিনিসটা উদ্দীপকের সাথে আর প্রতিদান কবিতার মিল রয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কেউ কারো কবিকে যে পর করে দিচ্ছে, কবিতাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছে, যে কবির বুকে যে কবিকে পথের বিরাগী করেছে, কবিতাকে আপন করার জন্য পথে পথে ঘুরতেছেন। এই জিনিসটা উদ্দীপক ও প্রতিদান কবিতার ভাবার্থ ধারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। বক্তব্যটি মানে যদি মানুষ যদি পরের কল্যাণে যদি নিজেকে নিয়োজিত করতে পারে তাহলে পরে একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব। এটা তুমি তোমার মতের সাপেক্ষে একটা যুক্তি লিখবা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। তো এইবার আমাকে একটু বলো তো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, অ্যান্ড পিডিএফ আমি দিয়ে দিব ক্লাসের শেষে, সো চিন্তা করার কোনো কারণ নাই। সো আই হোপ যে যতটুকু পর্যন্ত পড়াই ততটুকু পর্যন্ত খুব চমৎকারভাবে তোমরা বুঝতে পারো, অ্যান্ড প্রবলেম হওয়ার কোনো কথা নাই।
অ্যান্ড আগামীকালও ক্লাস আছে, 3 দিন আমাদের টানা ক্লাস হবে, এরপর আবার রুটিন চেঞ্জ করে তোমাদেরকে আবার নতুন রুটিন দিয়ে দিব। সো ক্লাসগুলো দেখছো শুরু হচ্ছে না বাট এখন শুরু হয়ে গেছে, এখন কিন্তু নিয়মিতই কিন্তু ক্লাসগুলো চলতেছে। সো এখন আর ফাঁকিবাজি করার চিন্তা ভাবনা রাখা যাবে না। ওকে, সো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।